একদিন মিনতি দেবী রান্নাঘরে গিয়ে দেখে তার দুই বৌমা গ্যাস ওভেন ব্যবহার করে চিকেন বিরিয়ানি, মটন কষা, চিকেন চাপ ইত্যাদি রান্নাবান্না করতে ব্যস্ত আছে। যা দেখে মিনতি দেবী ভীষণই রেগে গিয়ে বলি তোমাদের দুই বৌমার কি কোনো আক্কেল জ্ঞান নেই? দেখছো না চারিদিকে একেই গ্যাসের সংকট, তার উপর তোমরা এই সমস্ত রাজকীয় খাবার দাবার রান্না করছো। শুধু চিকেন বিরিয়ানিতে হয় না, তার উপর আবার মটন বিরিয়ানিও চাপিয়েছ কেন? এই সংকটের সময় দুই রকম বিরিয়ানি রান্না করতেই হবে? সাদা ডাল ভাত সবজি রান্না করা যায় না? মা, আপনি তো জানেন আকাশ চিকেন বিরিয়ানি খেলেও রক্তিম কিছুতেই চিকেন বিরিয়ানি খেতে চায় না। ওর জন্য আবার আলাদা হাঁড়িতে আলাদা করে মটন বিরিয়ানি করতে হয়। সেই জন্যই তো আমরা দুই হাঁড়ি বিরিয়ানি বসিয়েছি। তোমাদের প্রত্যেক দিন এই ভালো ভালো রান্না করার চক্করে দেখব দুটো গ্যাস আর বেশি দিন চলবে না। তখন ওই ফুটপাতে দুটো ইট পেতে রান্না করো। আমি কিন্তু বাড়িতে ইন্ডাকশন কিনতে দেব না, এই কথা ভালো মতো মনে রেখে দিও। তোমাদের বড়লোকি চাল আমি বার করে দেব। এভাবেই মিনতি দেবী দুই বৌমাকে অনেক কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। আসলে শিল্পা এবং সপ্তমী দুই বৌমা প্রত্যেক দিনই ভালো মন্দ নানান রকম রান্নাবান্না করত। সাধারণ ডাল ভাতে তাদের কিছুতেই মন ভরত না। প্রত্যেক দিনই তাদের ফ্রাইড রাইস, বিরিয়ানি, চিকেন, মটন ইত্যাদি খাওয়ার ইচ্ছা হতো। কিন্তু বেশ কয়েকদিন ধরে গ্যাসের আকাল পড়ায় মিনতি দেবী তার দুই বৌমাকে বুদ্ধি করে গ্যাস খরচা করার কথা বলে। কিন্তু শিল্পা বা সপ্তমী কেউই শাশুড়ি মায়ের কোনো কথাই পাত্তা দেয় না। সেদিন রাত্রিবেলাতেই তারা বিরিয়ানি গরম করতে গিয়ে দেখে গ্যাস সিলিন্ডার পুরোপুরি ফাঁকা। এই মরেছে, গ্যাস তো দেখছি সত্যি সত্যি শেষ হয়ে গেছে। এখন যদি মাকে গিয়ে বলি গ্যাস শেষ হয়ে গেছে, তাহলে উনি আমাদের ভীষণ বকাবকি করবেন। কি করি? এখন তো গ্যাস না থাকলে এই ভালো ভালো খাবারগুলো গরম করে খেতেও পারবো না। খুব সমস্যা হয়ে গেল দিদি। আমাদের তো এক্সট্রা কোনো গ্যাস সিলিন্ডারও নেই। কোনো তো একটা উপায় বার করতেই হবে, না হলে মা বলেছে আমাদের দুই বৌমাকে দিয়ে রাস্তায় ইট পাতিয়ে রান্না করাবে। দিদি, আমার কাছে একটা বুদ্ধি আছে। পাশের বাড়ির হারাধন বাবু তো আজকেই গ্যাস নিয়ে এলো দেখলাম। ওনার তো দুটো গ্যাস সিলিন্ডার আছে। আমরা যদি ওনার কাছে গিয়ে একটা গ্যাস সিলিন্ডার চাই, তাহলে কি উনি দেবেন না? তুই কি যে বলিস না ছোট, হারাধন বাবু কুকুরকে একটা রুটি পর্যন্ত দেয় না, উনি আবার আমাদের গ্যাস সিলিন্ডার দেবে? উনি অবশ্য একাই থাকে, ওনার আবার গ্যাস সিলিন্ডারের কি দরকার? একটা কাজ করা যেতে পারে, উনি যদি গ্যাস সিলিন্ডার না দেয় তাহলে ওনার বাড়ি থেকে চুরি করে আনতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু আমরা অত বড় গ্যাস সিলিন্ডার কি করে চুরি করব? এটা তো কোনো সামান্য জিনিস নয় যে লুকিয়ে শাড়ির মধ্যে করে নিয়ে চলে আসব। এত বড় গ্যাস সিলিন্ডার চুরি করা কি মুখের কথা? আরে, আমার কাছে একটা আইডিয়া আছে। তুই আমাদের খালি গ্যাস সিলিন্ডারটা নিয়ে হারাধন বাবুর বাড়ির পেছনের দরজায় দাঁড়িয়ে থাকবি। আমি যেই তোকে ডাকবো তুই অমনি ভেতরে চলে আসবি। সপ্তমী কিছুতেই শিল্পার কথা বুঝে উঠতে পারে না। অন্যদিকে শিল্পা রান্না করা বিরিয়ানি, চিকেন, মটন ইত্যাদি নিয়ে হারাধন বাবুর বাড়িতে গিয়ে পৌঁছায়। হারাধন বাবু বাড়িতে একাই থাকে এবং কাজের লোককে দিয়েই বাড়ির রান্নাবান্না এবং কাজকর্ম করায়। তবে সে ভীষণই কিপটে প্রকৃতির মানুষ এবং সহজে কারোর সঙ্গে মিশতে চায় না। কেমন আছেন কাকু? আসলে আজকে আমি বিরিয়ানি রান্না করেছিলাম, তাই ভাবলাম আপনাকে একটু না দিয়ে খাই কি করে। আপনি একা মানুষ, কি খাওয়া দাওয়া করেন তার কি কোনো ঠিক আছে? আমি সেই জন্য আপনাকে একটু বিরিয়ানি আর মটন দিতে এলাম। হারাধন বাবু এমন কথা শুনে অত্যন্ত খুশি হয়। বাবা, তুমি আবার আমার জন্য বিরিয়ানি এনেছো? সত্যিই মা, তোমার মনটা কত ভালো। এসো এসো, ভেতরে এসো। আমার বাড়িতে কেউ খুব একটা আসে না, কেউ এলে আমার খুব ভালো লাগে। তবে হাতে করে আমার জন্য কিছু আনলে আরো বেশি ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, সে তো বটেই কাকু। এই যা, আমার বিরিয়ানির পাত্রটা কেমন যেন ঠান্ডা হয়ে গেল। দেখেছেন, আমি আপনার জন্য ভাবলাম গরম গরম বিরিয়ানি আনবো, কিন্তু ঘরের কাজ করতে করতে বিরিয়ানিটা ঠান্ডা হয়ে গেল। দাঁড়ান, আপনি একটু বসুন, আমি রান্নাঘর থেকে আপনার জন্য বিরিয়ানিটা গরম করে আনছি। এই শুনে হারাধন বাবু সোফায় বসে পড়ে এবং সে টিভি দেখতে দেখতে গরম গরম বিরিয়ানির অপেক্ষা করতে থাকে। অন্যদিকে শিল্পা তার কাজ শুরু করে দেয়। শিল্পা রান্নাঘরে গিয়ে সপ্তমীকে পেছনের দরজা দিয়ে সেখানে ডেকে নেয়। সপ্তমী তাদের খালি গ্যাস সিলিন্ডার হারাধন বাবুর রান্নাঘরে রেখে দেয়, আর শিল্পা তখনই হারাধন বাবুর ভর্তি গ্যাস সিলিন্ডার সঙ্গে তাদের খালি গ্যাস সিলিন্ডারটা বদলে দেয়। সপ্তমী আর অপেক্ষা না করে তখনই সেই ভর্তি গ্যাস সিলিন্ডার নিয়ে নিজের বাড়িতে চলে যায়।
কিছুক্ষণ পর, এই যে কাকু, আপনার বিরিয়ানি। আপনি মজা করে বিরিয়ানি খান। আমি এখন আসি, আমার আবার সংসারে অনেক কাজ পড়ে আছে। শাশুড়ি মা এতক্ষণে আমাকে বাড়িতে দেখতে না পেয়ে হয়তো খুব রেগেও গেছে। আপনি কিন্তু আমার শাশুড়ি মাকে বলবেন না যে আমি আপনার বাড়িতে বিরিয়ানি দিতে এসেছিলাম, কেমন? এই বলে শিল্পা সেখান থেকে কেটে পড়ে। কিন্তু হারাধন বাবু বিরিয়ানি খেতে গিয়ে দেখে সেই বিরিয়ানি সম্পূর্ণ বরফের মতো ঠান্ডা। তার মনে হয় বিরিয়ানিটা যেন কিছুক্ষণ আগেই ফ্রিজ থেকে বার করা হয়েছে, কিন্তু সে কিছুই বুঝে উঠতে পারে না। বাধ্য হয়ে সে ঠান্ডা বিরিয়ানি খেয়ে নেয়। পরের দিন, স্যার, ও স্যার, শুনছেন? আপনার বাড়িতে তো গ্যাস শেষ হয়ে গেছে। আপনি একটা নতুন গ্যাস বুক করে দিন, তা না হলে আজকে আর রান্না করা সম্ভব নয়। আপনার বাড়িতে তো রান্না করার আর কোনো ব্যবস্থাও নেই। তাহলে আজকে আমি আসি? আমি তো কালকেই নতুন গ্যাস লাগিয়েছি, আমার গ্যাস এত তাড়াতাড়ি শেষ হলো কি করে? না না, আমার মনে হয় আমার কোথাও একটা ভুল হচ্ছে। তুমি কাজে ফাঁকি দেওয়ার জন্য মনে হয় মিথ্যা কথা বলছো যে আমার গ্যাস খালি হয়ে গেছে। কই, সরো তো দেখি। এই বলে হারাধন বাবু রান্নাঘরে গিয়ে দেখে সত্যি সত্যি গ্যাস সিলিন্ডার পুরোপুরি ফাঁকা অবস্থায় পড়ে আছে, যা দেখে সে কিছুই বুঝে উঠতে পারে না। অন্যদিকে শিল্পা এবং সপ্তমী চুরি করা গ্যাস সিলিন্ডার ব্যবহার করে বাড়িতে নানান রকম রান্নাবান্না করতে থাকে। দিদি, আজকে যখন গ্যাস ফুল আছে, তাহলে আজকেও না হয় ফ্রাইড রাইস আর চিলি চিকেন রান্না করি। কালকে তো আবার ওই হারাধন বাবুকে বিরিয়ানি দিতে গিয়ে আমার ভাগের বিরিয়ানিটা একটু কম পড়ে গিয়েছিল। সে আর বলতে, যা খুশি তাই রান্না করতে পারবো, আমাদের কেউ সন্দেহ করবে না। আর এই গ্যাসটা তো অন্তত এখন 15 দিন চলেই যাবে, সেই সঙ্গে আমাদের ভালো মন্দ খাওয়া দাওয়াতেও কোনো বাধা থাকবে না। এই মনে করে শিল্পা এবং সপ্তমী মনের আনন্দে রান্নাবান্না করতে থাকে, কিন্তু তারা নিজেদের গ্যাস বুকিং করে না। দেখতে দেখতে এভাবেই 15 দিন কেটে যায়, কিন্তু মিনতি দেবীর এবার কেমন যেন সন্দেহ হয়। কি ব্যাপার বৌমা, তোমরা এবার গ্যাস বুকিং করলে না তো? একটা গ্যাস তো এতদিন যায় না, তাহলে তোমাদের গ্যাস এতদিন যাচ্ছে কি করে? প্রত্যেক দিনই তো দেখছি ভালো মন্দ রান্না করছো। ও তাই নাকি? আপনি কোনো চিন্তা করবেন না, আমরা গ্যাসের ব্যবস্থা ঠিক করে নেব। আপনি তো শুধু আমাদের রান্নাবান্নার নামে দোষ দেন। দেখুন তো আমরা একটা গ্যাস কতদিন ধরে চালাচ্ছি। আমরা তো এখন বুঝে শুনেই গ্যাস ব্যবহার করি। দেখতে দেখতে এভাবেই কয়েকদিন কেটে যায়। এরই মধ্যে আবার শিল্পা এবং সপ্তমীর গ্যাস সিলিন্ডার শেষ হয়ে যায়, যার ফলে তারা খুবই চিন্তায় পড়ে। তারা বাইরে বেরিয়ে এদিক ওদিক লক্ষ্য করলে দেখতে পায় তাদের প্রতিবেশী শিখা দেবীর বাড়িতে নতুন গ্যাস সিলিন্ডার ডেলিভার করা হয়েছে। ওই দেখ সপ্তমী, পাশের বাড়িতে গ্যাস দিতে এসেছে। এটাই সুযোগ, এই সুযোগে আমাদের ওই গ্যাস সিলিন্ডারটা চুরি করতে হবে, কারণ একবার শিখা কাকিমাদের বাড়িতে গ্যাস ঢুকে গেলে আমরা কিন্তু আর বার করতে পারবো না। ডেলিভারি বয় এখনো গ্যাস সিলিন্ডার নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। শিল্পার কথা শুনে সপ্তমী তাড়াতাড়ি কাজ শুরু করে দেয়। সে তখনই শিখা দেবীর বাড়ির মধ্যে ঢুকে পড়ে। কি ব্যাপার, তুমি না বলে হঠাৎ করে আমার বাড়িতে ঢুকে এলে? কিছু হয়েছে? কাকিমা, আপনি এখনই আমার সঙ্গে ঘরে চলুন, আপনার সঙ্গে আমার খুব দরকারি একটা কথা আছে। এই বলে সপ্তমী শিখা দেবীকে ঘরে নিয়ে চলে যায়। অন্যদিকে ডেলিভারি বয় যখন গ্যাস সিলিন্ডার বাড়ির মধ্যে নিয়ে যাবে, তখনই শিল্পা ডেলিভারি বয়কে বলে, দাদা, আমি এই বাড়ির বৌমা, আমি একাই গ্যাস সিলিন্ডারটা ঘরে নিয়ে যেতে পারবো, আপনাকে কষ্ট করতে হবে না, আপনি এখন যেতে পারেন। ডেলিভারি বয় এই কথা শুনে গ্যাস সিলিন্ডার সেখানে রেখেই চলে যায়। আর শিল্পা তখনই সেই ভর্তি গ্যাস সিলিন্ডার নিজেদের বাড়িতে নিয়ে চলে যায়। অন্যদিকে, আসলে কাকিমা, আমার না খুব বাথরুম পেয়েছিল, তাই আমি আপনাদের বাড়িতে বাথরুম করতে এসেছিলাম। আসলে আমাদের বাড়ির কলটা খারাপ হয়ে গেছে, কল থেকে জল পড়ছে না। আমি কি আপনাদের বাথরুমটা একটু ব্যবহার করতে পারি? এই জন্য তুমি আমাকে টেনে ঘরের মধ্যে নিয়ে আসলে? তুমি তো আমাকে দরজা থেকেই কথাটা বলতে পারতে, আমি কি তোমাকে বাথরুমে যেতে দিতাম না? যাও, ওই তো ডান দিকে বাথরুম, তুমি তো আমাদের বাড়ির সব জায়গায় চেনো। এই শুনে শিল্পা বাথরুমে চলে যায়। কিন্তু অন্যদিকে শিখা দেবী বাইরে বেরিয়ে ডেলিভারি বয় কিংবা গ্যাস সিলিন্ডার কিছুই দেখতে পায় না, যার ফলে সে খুবই রেগে যায়। এ কি, আমার গ্যাস সিলিন্ডার কোথায় গেল? আমার ভর্তি গ্যাস আমি খুঁজে পাচ্ছি না কেন? বৌমা, তুমি বাথরুম থেকে বেরিয়ে গেছো? আমার গ্যাস সিলিন্ডারটা কোথায় আছে দেখো তো। আপনার কোথাও ভুল হয়নি তো? কারণ গ্যাস সিলিন্ডার আবার কোথায় যাবে, আর কেই বা গ্যাস সিলিন্ডার নিয়ে যাবে বলুন তো?
এই বলে সপ্তমী সেখান থেকে কেটে পড়ে, কিন্তু শিখা দেবী কিছুই বুঝে উঠতে পারে না। তাই পরের দিন সেই গ্যাস অফিসে ফোন করে সেই ডেলিভারি বয় অর্ণবকে বাড়িতে ডেকে নিয়ে আসে। অর্ণব, তুমি তো আমাকে বাড়িতে এতদিন গ্যাস দিয়ে যাও, প্রত্যেকবার গ্যাস সিলিন্ডার রান্নাঘরে ঢুকিয়ে দাও, তাহলে আগের দিন কি এমন হলো যে তুমি গ্যাস সিলিন্ডার রান্নাঘরের মধ্যে ঢুকিয়ে যেতে পারলে না? কেন, আপনার বৌমাই তো আগের দিন বললো যে গ্যাস সিলিন্ডার উনি নিজেই ঢুকিয়ে নিতে পারবেন, তাই আমিও আর দাঁড়ালাম না। আমার বৌমা? আমার তো কোনো বৌমাই নেই, আমার শুধু একটা মাত্র মেয়ে আছে। তুমি কাকে গ্যাস সিলিন্ডার দিয়েছো? ঠিক এমন সময় দুর্ভাগ্যবশত শিল্পা বাড়ির বাইরে বেরিয়ে আসে, আর অর্ণব তখনই শিল্পাকে দেখে চিনতে পারি। এই তো, এই ম্যাডাম তো আমাকে বললেন যে উনি নাকি আপনার বৌমা। এমন কথা শোনার পর শিখা দেবীর আর কিছু বুঝতে বাকি থাকে না। সে শিল্পা এবং সপ্তমীর সমস্ত চালাকি ধরতে পারে, তাই সে তখনই অর্ণবকে নিয়ে সোজা পুলিশ স্টেশনে যায় এবং শিল্পা, সপ্তমী ও তাদের শাশুড়ি মায়ের নামে কেস করে দেয়। শিল্পা এবং সপ্তমীর শ্বশুর বাড়িতে পুলিশ এবং গ্যাস অফিসাররা ইনকোয়ারি করতে যায়। আমাদের কাছে খবর আছে আমরা দুই বৌমা নাকি গ্যাস সিলিন্ডার চুরি করছে। এসব আপনারা কি বলছেন? গ্যাস সিলিন্ডার আবার চুরি করা যায় নাকি? না না, আমার বৌমারা এমন কাজ কিছুতেই করতে পারে না। এমন সময় পুলিশ অফিসার মিনতি দেবীদের গ্যাস লিস্ট বুকিংয়ের হিস্ট্রি দেখতে চাইলে শিল্পা বা সপ্তমী কেউই দেখাতে পারে না, কারণ তারা দীর্ঘদিন ধরে কোনো গ্যাস সিলিন্ডার বুক করেনি। এমন সময় শিল্পা এবং সপ্তমী পুরোপুরিভাবে ফেঁসে যায়, তারা চাইলেও আর মিথ্যা কথা বলতে পারে না। আমাদের ক্ষমা করে দিন, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি, এতে আমাদের শাশুড়ি মায়ের কোনো দোষ নেই। আমরা দুই বৌমা মিলে এতদিন ধরে লোকের বাড়ি থেকে গ্যাস সিলিন্ডার চুরি করেছি, আমরা আর কখনো এরকম কাজ করব না। আমরা জেলে যেতে চাই না, দয়া করে আপনারা আমাদের ক্ষমা করে দিন। শেষ পর্যন্ত দুই বৌমাকে বাঁচানোর জন্য মিনতি দেবীকে 50,000 টাকা জরিমানা দিতে হয়। এরকম ঘটনার ফলে শিল্পা এবং সপ্তমীর শিক্ষা হয়ে যায়, তারা আর কখনো লোকের বাড়ি থেকে গ্যাস সিলিন্ডার চুরি করার কথা ভাবতেও পারে না। রোহিত তার মা মধুলিকা দেবী এবং এক বোন ববিতার সঙ্গে বাস করত। রোহিতের নিজস্ব একটা মাল্টিন্যাশনাল কোম্পানি ছিল, তার আন্ডারে অনেক এমপ্লয়ি কাজ করত। রোহিতের ফ্যামিলিতে সবাই খুবই শিক্ষিত ও মডার্ন ছিল, তাই রোহিতের মা ছেলের জন্য তাদের মতোই শিক্ষিত ও মডার্ন মেয়ের সন্ধান করছিল। এই মেয়েটাকে তো দেখে সুন্দর মনে হচ্ছে, কোথায় থাকে সেটা আগে বলুন। আমি কিন্তু শহরে শিক্ষিত মডার্ন মেয়ে চাই, ভুল করেও কোনো গ্রামের মেয়ের ফটো আমাকে দেখিও না। না না দিদি, কি যে বলেন না, এই যে মেয়েটাকে দেখুন না, এর নাম হলো অ্যানা, আমাদের এলাকার মেয়ে। দেখুন, যেমনই মডার্ন তেমনই স্মার্ট, দেখতে এত ফর্সা যে সবাই তো বিদেশিদের সঙ্গে ওকে গুলিয়ে ফেলে। আপনি বরং ওদের বাড়িতে গিয়ে মেয়েটাকে সামনাসামনি দেখে আসুন। পরের দিনকেই মধুলিকা দেবী রোহিত ও ববিতাকে নিয়ে অ্যানাদের বাড়িতে গিয়ে উপস্থিত হয়। অ্যানা খুব সুন্দর একটা শর্ট ড্রেস পরে তাদের সামনে আসে। অ্যানাকে দেখে তারা অবাক হয়ে যায়। ওমা, এ তো দেখছি আমাদের থেকেও মডার্ন, কি সুন্দর লাগছে তাই না? বাহ, আপনার মেয়ে তো দেখছি একদম আমাদের মনের মতো। অ্যানাকে আমাদের খুব পছন্দ হয়েছে। হ্যাঁ মা, আমারও অ্যানাকে খুব পছন্দ। অ্যানা তো খুবই এডুকেটেড। আমি এমনই একজনকে চাইছিলাম যে সংসার সামলানোর পাশাপাশি আমার বিজনেসও সামলাবে আর আমাকে সমস্ত কাজেই হেল্প করবে। আমি এই বিয়েতে এগ্রি, কোনো অসুবিধা নেই। তারপর আবার কি, দুই পরিবারের সহমতে কিছুদিনের মধ্যেই রোহিতের সঙ্গে অ্যানার বিয়ে হয়ে যায়। বিয়ের পর, বৌমা, আজ থেকে আমার ঘর সংসারের সমস্ত দায়িত্ব আমি তোমাকে দিলাম, তুমি নিজের মতো করে সব কিছু সাজিয়ে গুছিয়ে নাও। হ্যাঁ মা, আমি তো সবকিছু দেখার পর বুঝলাম আমার সবকিছুই পছন্দ হয়েছে, শুধু রান্নাঘরটা বাদ দিয়ে। আমি রান্নাঘরটা নিজের মতো করে সাজাতে চাই, আপনি যদি অনুমতি দেন। হ্যাঁ অবশ্যই বৌমা, এতে অনুমতি নেওয়ার কি আছে? তুমিই তো রান্না বান্না করবে, ঘর সংসার চালাবে, তোমার যা ইচ্ছা তাই করো। ওকে মা, আমি নতুন করে এখনই রান্নাঘরটা সাজিয়ে ফেলছি। এই বলে অ্যানা রান্নাঘরে চলে যায়। কিছুক্ষণ পর শাশুড়ি মা রান্নাঘরে এসে দেখে যে রান্নাঘর একদম ফাঁকা। সেখানে যা যা জিনিস ছিল সব অ্যানা বাইরে বের করে দিয়েছে। এ কি বৌমা, রান্নাঘরের জিনিসগুলো কোথায়? আমি সব বাইরে বের করে দিয়েছি মা,
ফ্রিজ, ওভেন, গ্যাস চুলা, মিক্সার গ্রাইন্ডার এগুলো ব্যবহার করা কোনোদিনই উচিত নয়। এগুলো মানুষের অনেক ক্ষতি করে। আমাদের সব দেশীয় আর প্রাকৃতিক জিনিস ব্যবহার করা উচিত। মানে এ তুমি কি বলছো? তাহলে তুমি রান্না কিসে করবে? আপনি একটু কাদামাটির ব্যবস্থা করুন না। আমি এখানে খুব সুন্দর করে একটা মাটির চুলা বানাবো। আমি আগেও মাটির চুলাতেই রান্না করতাম। এমন নয় যে আমাদের বাড়িতে গ্যাস চুলা ছিল না, সবই ছিল, কিন্তু তবুও আমরা মাটির চুলাতেই রান্না করতাম। মাটির চুলায় রান্না করা খাবার খুবই সুস্বাদু আর স্বাস্থ্যকর হয়। না, কখনোই না। আমার বাড়িতে এসব চলবে না। তুমি একটা শিক্ষিত মডার্ন মেয়ে হয়ে গ্রামের মেয়েদের মতো অশিক্ষিত আচরণ করছো কেন? তোমার কি মাথার কোনো প্রবলেম আছে? না, আমার মাথার কোনো প্রবলেম নেই। আমি আপনার কাছ থেকে অনুমতি নিয়েই তো এসব করছি। আপনি এখন যান তো এখান থেকে, আমাকে আমার কাজ করতে দিন। আমি এখন পুরানো জিনিসগুলো ওয়েলএক্সে বেচে দেব আর নতুন কিছু জিনিস অর্ডার করব। অ্যানা একদিনের মধ্যেই রান্নাঘরটা একেবারে পাল্টে ফেলে। সে মাটির চুলাতে রান্না করে বাড়ির সবাইকে খাওয়ার জন্য ডাকে। আমার রান্না হয়ে গেছে, সবাই চলে এসো এবার। হ্যাঁ, এই তো এসে গেছি। মা, কোনোদিনও ভেবেছো তোমার মডার্ন বৌমা আমাদেরকে মাটির চুলাতে রান্না করে খেতে দেবে? একটা জিনিস আমার কাছে ক্লিয়ার, বৌদি শুধু দেখতেই মডার্ন, বাকি কাজকর্মে বৌদি একটা গ্রামের মেয়েদের মতোই। আচ্ছা বৌদি, তুমি কি আগে গ্রামে থাকতে? না, আমি গ্রামে থাকতাম না, আমি শহরেই জন্মেছি। আর মাটির চুলাতে রান্না করলে কেউ গেও হয়ে যায় না। আমি শুদ্ধ প্রাকৃতিক খাবার খেতে পছন্দ করি, তাও আবার দেশি খাবার। মাটির চুলাতে রান্না করেছি। এবার সবাই মাটির বাসনে খাবার খাবে আর মাটির গ্লাসে জল খাবে। একি, তুমি তো সত্যি সত্যিই দেখছি মাটির বাসন নিয়ে এসেছো। মা, আমাকে কেউ বলবে এই বাড়িতে কি হচ্ছে? আমরা শহরে থাকি নাকি গ্রামে থাকি যে মাটির বাসনে খাবার খাবো? আমরা কি গরিব ভিখারি নাকি? বৌদি, আমার জন্য কাচের অথবা ফাইবার স্টিলের বাসন নিয়ে এসো। কোনো লাভ নেই ববিতা, এই মেয়েটা রান্নাঘরের সমস্ত জিনিস পাল্টে ফেলেছে। আমাদের কিচেনে আর আগের একটা জিনিসও নেই। মাটির বাসনপত্র ছাড়া আর কিছুই পাবি না তুই। আমার মাথা এবার গরম হয়ে যাচ্ছে। বৌদি, আমার জন্য ফ্রিজে ঠান্ডা জল নিয়ে এসো। এই তো জল, তবে আর্টিফিশিয়াল ফ্রিজের নয়, ন্যাচারাল মাটির তৈরি কলসির জল। নাও খাও, এটা শরীরের কোনো ক্ষতি করবে না। আমার কিন্তু খুব রাগ হচ্ছে, আমি খাবো না, যাও তো। তোমরাই খাও এসব ভিখিরিদের মতো মাটির পাত্রে খাবার। এই বলে ববিতা সেখান থেকে চলে যায়। চলে গেল, যাক, তোমরা খাও আর খেয়ে বলো তো কেমন হয়েছে। আমরা চালচলন, পোশাক আশাকের ক্ষেত্রে যতই মডার্ন হয়ে যাই না কেন, খাওয়া দাওয়ার ক্ষেত্রে আমাদের সবসময় দেশি খাবার খাওয়া উচিত, তাও আবার দেশি স্টাইলে, একেবারে প্রাকৃতিক, যেগুলো শরীরের কোনো ক্ষতি করে না। এভাবেই অ্যানা আবারও তার দেশি রান্নাঘর নিয়ে নানান কথা বলতে শুরু করে। রোহিত ও তার মা রেগে গিয়ে খাবার না খেয়ে সেখান থেকে উঠে চলে যায়। অ্যানার হাতে তৈরি খাবার সত্যিই খুব সুস্বাদু হতো। সবার খেতে খুব ভালো লাগলেও নিজেদের আধুনিকতা বজায় রাখার জন্য তারা সবসময় অ্যানাকে কথা শোনাতো। একদিন অ্যানা শিলনোড়ায় মশলা বাটছিল। সেই সময় সেখানে তার শাশুড়ি মা আসে। এই, তোমার এই শিলনোড়ার আওয়াজ বন্ধ করো। এটা খুব ইরিটেটিং, আমার শুনতে একটু ইচ্ছে করছে না। মিক্সার গ্রাইন্ডারে মশলা পেস্ট করতে কয়েক সেকেন্ড লাগে, তুমি সেই জায়গায় এত কষ্ট করে ঘাম জড়িয়ে মশলা বাটছো। মানুষ নিজেদের জীবনযাপন সহজ করতে চায়, আর তুমি কি না জানি না বাবা, উপরওয়ালা তোমাকে কোন মাটি দিয়ে তৈরি করেছে। হ্যাঁ, ঠিক বলেছেন, উপরওয়ালা সবাইকে মাটি দিয়ে তৈরি করেছে, আপনি ভালোই জানেন। আর মাটির পাত্রে খেতে আপনাদের অসুবিধা হয় কেন তবে? আপনার মিক্সার গ্রাইন্ডার থেকে বুঝি খুব মিষ্টি মধুর গান শোনা যায়। উফ, আমি অত কিছু জানি না বাবা। আমার একটা ফ্রেন্ড আসবে এখনই, তুমি এই শিলনোড়াতে এখনই মশলা বাটা বন্ধ করো। আর ওর জন্য কোনো খাবার নিয়ে যাবে না, আমি বাইরে থেকে খাবার অর্ডার করে দেব। ঠিক আছে, ঠিক আছে, তবে আমার একটা কাজ করে দিতে হবে। আমি আমাদের বাড়ির কাজের মাসিকে তেল আনতে বলেছিলাম, ও রিফাইন্ড তেল এনেছে। ও তো চলে গেছে, আপনি একটু দোকান থেকে খাঁটি সর্ষের তেল এনে দেবেন। আপনি তো জানেন রিফাইন্ড তেল আমাদের শরীরের কোলেস্টেরল বাড়িয়ে দেয়। আমাকে ক্ষমা করো রে বাবা, ক্ষমা করো। আমি আর এসব নিতে পারবো না। এর থেকে তো ভালো আমি একটা গ্রামের মেয়েকেই বৌমা করে আনতাম, সবাইকে বলতাম গ্রামের মেয়ে। কিন্তু মডার্ন মেয়ে হয়েও যদি এসব করো, লোকে কি বলবে? এই বলে মধুলিকা দেবী সেখান থেকে চলে যায়।
এভাবেই সময় কাটছিল। একদিন ববিতা তার মাকে বলে, ও মা, দেখো না আমার কত হেয়ার ফল হচ্ছে, আগে তো আমার একটুও হেয়ার ফল হতো না। সবই তোমার দেশি বৌমার জন্য হচ্ছে, মাটির চুলার রান্না খেয়ে মাটির বাসনের খাবার খেয়ে এসব হচ্ছে। এই একদম উল্টোপাল্টা কথা বলবে না, বুঝেছো? এটা তোমার ওই বাইরের রেস্টুরেন্টের রিচ মশলাযুক্ত খাবার খাওয়ার জন্য হচ্ছে। আর আমি দেশি নই, বুঝেছো? আমার রান্নাঘরটাই শুধু দেশি। আমার রান্নাঘরে দৈনন্দিন জীবনযাপনের সমস্ত সমস্যার সমাধান আছে। তোমার হেয়ার ফল হচ্ছে তো? আমার দেশি রান্নাঘরে এমন একটা জিনিস আছে যেটা ব্যবহার করলে তোমার হেয়ার ফল বন্ধ হয়ে যাবে। তাই কি এমন আছে তোমার দেশি রান্নাঘরে শুনি? এসো আমার সাথে এসো বলছি। এই যে খাঁটি সর্ষের তেল, এসো এই তেল আমি তোমার মাথায় লাগিয়ে দিচ্ছি, দেখবে দুদিনে হেয়ার ফল বন্ধ হয়ে যাবে। ইস ছি, একদম না, সর্ষের তেল দিয়ে রান্না করা খাবার আমি খেতে চাই না। আর আমি এই তেল মাথায় দেব? পাগল নাকি? বৌদি ছাড়ো, আমার হাত ছাড়ো, আমি সর্ষের তেল দেব না মাথায়। অ্যানা কোনো কথা শোনে না, সে জোর করে ববিতার মাথায় সর্ষের তেল দিয়ে দেয়। পরপর 4-5 দিন সর্ষের তেল দিয়ে মাথা মালিশ করে দেওয়ার ফলে ববিতার হেয়ার ফল সত্যি সত্যি বন্ধ হয়ে যায়। কিন্তু তবুও অ্যানা তার বৌদির কাছে সেটা স্বীকার করে না। একদিন অ্যানা রান্নাঘরে কিছু একটা রান্না করছিল। সারা বাড়ি দুর্গন্ধে ভরে উঠেছিল, কেউ বাড়িতে টিকতেই পারছিল না। বৌমা, তুমি কি রান্না করছো? হ্যাঁ, বাড়িতে একদম টেকা যাচ্ছে না। কি এটা বলো তো? কত বাজে দুর্গন্ধ! ছি, এটা কি দেশি কোনো আইটেম নাকি? আরে মা, এখন দুর্গন্ধ বের হচ্ছে, যখন খাবেন তখন সেন্ট পাবেন। এটা হলো দেশি ঘি, আমার হাতে তৈরি স্পেশাল ঘি, সবাই খুব পছন্দ করে। কি, এইসব ঘি বানানোর আবার কি দরকার ছিল? আমাদের বাড়িতে সুপারমার্কেট থেকে দামি ঘি কিনে আনা হয়। তোমার এই ঘি বানানো বন্ধ করো, পাড়া পড়োশি এবার ঝগড়া করতে আসবে। তোমার এই পচা ঘি আমরা কেউ খাবো না। এ বাবা, পচা ঘি কে বললো? দেশি ঘি বানানোর সময় একটু তো গন্ধ বেরোই। সব জিনিস যখন নিজেই বাড়িতে তৈরি করি তখন শুধু শুধু ঘিটা কেন কিনতে যাব বাইরে থেকে? আমি তো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরা মরিচ গুঁড়ো, সমস্ত রকমের মশলা, আচার, চাটনি, লাউয়ের বড়ি সবই বাড়িতে বানাই। ওরে বাবা, হ্যাঁ হ্যাঁ, আমরা সব জানি, নিজের চোখেই তো দেখতে পাই। থামো এবার, আজকাল আধুনিক যুগে এসব কাজকর্ম দেখলে লোকে হাসবে, বুঝেছো? মা, আমার তো মনে হয় বৌদির মধ্যে আদিম যুগের কোনো গ্রামের বুড়ি মায়ের আত্মা ভর করে আছে। বৌদিকে ওঝার কাছে নিয়ে যেতে হবে, না হলে এত শিক্ষিত মডার্ন মেয়ে এসব গেয়োদের মতো কাজকর্ম কেন করবে? আমার মধ্যে কোনো আত্মা ভর করেনি ববিতা, তবে হ্যাঁ, আমি মরে গেলে ভূত হয়ে আমার ননদকে ধরবো। ববিতা, একটু খেয়ে দেখো তো ঘি কেমন হয়েছে। মা, আপনিও খান না। ওরে বাবা, না না, আমায় ক্ষমা করো মা, পালাও এখান থেকে। অ্যানাকে নিয়ে সবাই খুব সমস্যায় পড়েছিল, কারণ অ্যানার দেশি রান্নাঘর তার কাছে একটা শখের জিনিস হলেও বাড়ির সকলের কাছে এটা লজ্জাজনক বলে মনে হতো। তাই তারা বাড়িতে আত্মীয় স্বজন, রিলেটিভদের ডাকা বন্ধ করে দিয়েছিল। কিন্তু একদিন রোহিতের কোম্পানির সঙ্গে অনেক বড় একটা বিদেশি ডিল ফাইনাল হওয়ায় রোহিত তাদের বাড়িতে একটা পার্টির আয়োজন করেছিল। পার্টির খাবার রান্না করার জন্য রোহিত কয়েকটা বড় বড় রাঁধুনিকে হায়ার করেছিল, কিন্তু অ্যানা তাদের তাড়িয়ে দিয়ে দেশি স্টাইলে দেশি খাবার সবার জন্য রান্না করে ফেলে। অ্যানা, তুমি কিন্তু আজকের দিনে বাড়াবাড়ি করবে না। বিদেশি ডিলারদের সামনে আমি যদি অপমান হয় আমি কিন্তু ছাড়বো না তোমাকে। না না, আমি কিছু করব না, শুধু একটা কাজ বাকি রয়ে গেছে, কিছু কলা পাতা কেটে আনতে হবে। সবাইকে খেতে দেবো কিসে? চুপ, একদম চুপ, কোনো কথা বলবে না তুমি আর। কিছুক্ষণের মধ্যেই পার্টিতে লোকজন চলে আসে। সকলে অ্যানার হাতের খাবার খেয়ে অনেক প্রশংসা করে, কিন্তু বিদেশি ডিলারের মধ্যে একজন খাবার খাওয়ার কিছুক্ষণ পরেই অজ্ঞান হয়ে পড়ে যায়। অ্যানা, এটা তোমার দেশি খাবার খেয়েই হয়েছে। আমি বারবার বলেছিলাম দেশি আইটেম রান্না করবে না। আমাদের দেশের মানুষদের নিয়ে তো সমস্যা নেই, কিন্তু বিদেশিদের তো এসব খাবার খেয়ে অভ্যাস নেই। এত রাতে এবার ডাক্তার কোথায় পাবো? ডাক্তার পাবে না, আর আমার দেশি রান্নাঘরে এর ওষুধ আছে। খাবার অনেক বেশি ভালো লাগায় ইনি অনেক বেশি খাবার খেয়ে ফেলেছেন, তাই এনার পেট ফুলে গেছে। আমি এখনই এনাকে ঠিক করে দিচ্ছি। সকলে অ্যানার কথা শুনে হাসতে শুরু করে। রোহিত ও তার পরিবারের খুব রাগ হয়। অ্যানা রান্নাঘর থেকে কিছুটা হিং নিয়ে এসে বিদেশি লোকটার নাভিতে হিং লাগিয়ে দেয়,
কিছুক্ষণের মধ্যেই লোকটি একেবারে সুস্থ হয়ে যায়। সে অ্যানাকে অনেক ধন্যবাদ জানায়। অ্যানার কথাই সত্যি হয়, সে অনেক বেশি খাবার খেয়ে ফেলেছিল। পার্টিতে উপস্থিত সকলেই অ্যানার খুব প্রশংসা করে। রোহিতের গর্বে বুক ফুলে ওঠে। সেদিন থেকে অ্যানা দেশি রান্নাঘর যে কতটা কার্যকরী সবাই সেটা বুঝতে পারে। অ্যানাকে আর কেউই দেশি রান্নাঘরের জন্য কথা শোনায় না।